দেখছেন এটি নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কাজী অ্যান্ড কাজী টি হ্যাপেনিং পয়েন্টস। আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। দর্শক, কদিন আগেই তো এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আমরা এবারের রেজাল্টে কেউ দেখেছি যে গত বছরের রেজাল্ট থেকে এবছরের রেজাল্ট ড্রামাটিক্যালি কমে গেছে, মানে পাশের হারটা কমে গেছে। প্রায় 85% থেকে সেটা হয়ে গেছে 68%। এই যে হঠাৎ করে কমে যাওয়া, কেউ বলছেন এ নাকি এইচএসসির ফলাফলে হোঁচট খাওয়া। আসলে কি তাই? আর সে কারণেই আমরা আমাদের আজকের বিষয় নির্ধারণ করেছি এসএসসির ফলাফলে হোঁচট। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন শিক্ষাবিদ, রয়েছেন অধ্যাপক কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফুদ্দীন, বিশিষ্ট কলামিস্ট ও লেখক। ঠিক একই সঙ্গে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে তিনি দেশে এবং দেশের বাইরে পদকপ্রাপ্ত। আমরা তার সঙ্গে আলোচনায় যুক্ত হতে চাই। কেমন আছেন আপনি? ফাইন, থ্যাংক ইউ। আমরা শিক্ষা নিয়ে যখন কথা বলি তখন সেই শিক্ষার যদি সার্টিফিকেশনের কথা বলি তাহলে প্রথম সার্টিফিকেশনটাই তো এসএসসি দিয়েই শুরু। এবং সেই এসএসসিতে গত বছরের যে ফলাফল, সেই ফলাফল থেকে এ বছরে আমরা দেখলাম যে খুব ড্রাস্টিক্যালি ফল করেছে। এবং সেটার ব্যাখ্যাও আমরা দেখেছি যে খাতা আগের চেয়ে একটু কঠিন করে দেখা হয়েছে, এলোমেলো মার্কিং করা হয়নি, অনেক রকমের ব্যাখ্যা আমরা সেখানে শুনেছি। কিন্তু মোটা দাগে যদি প্রশ্ন করতে চাই যে এই যে হঠাৎ করেই পাশের হার কমে যাওয়া, এটা কি আসলে এরকম কি খাতা দেখার কারণে হয়েছে, নাকি আসলেই আমাদের মেধার যে রিফ্লেকশন যেটা পরীক্ষা হয় সেখানেই কিছুটা ব্যত্যয়? ধন্যবাদ কর্তৃপক্ষকে, ধন্যবাদ আমার প্রিয় দর্শক শ্রোতাদের। আজকে আমরা এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করছি। যখন জাতিসংঘ মানবাধিকার কমিশন ঢাকাতে কার্যালয় স্থাপনের জন্য অনুমোদন দিচ্ছে, ঠিক অন্যদিকে আদিম যুগের নয় আমরা বিশাল প্রস্তর দিয়ে রাজধানীর রাজপথে মানুষ হত্যা করছি, ঠিক একই সময় আমরা শিক্ষা নিয়ে কথা বলছি। নিজেদের শিক্ষা নিয়ে কথা বলতে সত্যি খুব লজ্জা হচ্ছে, কারণ দুটাই, একটা মানবাধিকার সংস্থা, দ্বিতীয়ত হচ্ছে আমাদের চরম অস্থিরতা, আস্থাহীনতা। আমাদের লক্ষ্য প্রাণ কিশোর ছেলেমেয়েরা সম্প্রতি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার পর অনেকে কৃতকার্য হয়েছে, অনেকে নিজেকে উত্তীর্ণ করতে পারে নাই। সো এসএসসি প্রথম পরীক্ষা, এটা একটা গেটওয়ে পাস মাত্র, একটা কিউতে সামনে এগিয়ে যাওয়া মাত্র। এসএসসিতে ফেল করা মানে জীবনের থেকে শেষ হয়ে যাওয়া নয়। তো যখন আমাদের 19 লক্ষ শিক্ষার্থীর 6 লক্ষর উপরে ফেল করেছে, আই মিন 1/3 আমাদের ফেল করেছে, তখন আমার শ্রদ্ধেয় অভিভাবকদের বলছি, যারা এই 1,25,000-এর উপরে জিপিএ প্লাস পেয়েছে, তারা ফেসবুক বা মিডিয়াতে তাদের অতি উৎসাহের কারণে আমাদের যারা এই উত্তীর্ণ হতে পারেনি বা হতাশাগ্রস্ত হয়েছেন, তাদের জীবন বিপন্ন হয়ে গেছে। না, কিন্তু যিনি উত্তীর্ণ হয়েছেন বা ভালো ফলাফল করেছেন অভিভাবক হিসেবে, তারা সেটা কি প্রকাশ করলে খুব বেশি দোষ? দেখুন, উন্নত বিশ্বে যখন আমরা শিক্ষার কথা বলি, সাধারণত এই প্রকাশটা যখন আমাদের ইউনিভার্সিটি থেকে যে গ্র্যাজুয়েশন প্যারেডটা হয় সেই ছবি দিয়ে হয়। কিন্তু সম্প্রতি বা রিসেন্টলি বা আসতে পথে আজকেও দেখতে পেলাম বিভিন্ন জিপিএ মার্ক দিয়ে এটা দেওয়া হয়েছে। দীর্ঘদিন 2020 থেকে শুরু করে 25, এই 5 বছরের রেসার্চ যদি বলি, তখন প্রত্যেকবারই আমাদের রেজাল্ট সামনের দিকে ক্রম উন্নতি হয়েছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, আপনি যেমনটি বললেন যে 84% থেকে 68% চলে আসছে। এটার জন্য বিভিন্ন মিডিয়া বা বিশেষজ্ঞরা প্রথমত 3টি কারণ দাঁড় করিয়েছেন। একটা হচ্ছে ডিসহারমোনি, আই মিন করোনা, বন্যা, প্রতিকূলতা এবং সামহাও দেশের অস্থিতিশীল পরিস্থিতি। 2 নম্বর বলা হচ্ছে যে কোশ্চেন অনেক হার্ড হয়েছে। 3 নম্বর বলা হচ্ছে যে খাতা অনেক কঠিনভাবে দেখা হয়েছে। তা আমার কোশ্চেন দেশের বিবেকবান সমাজের প্রতি, যে দেশ পরিবর্তন হয়েছে, সচিব কিন্তু সচিবের জায়গায় আছেন, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষা বোর্ডের জায়গায় আছেন, কলেজের প্রিন্সিপাল সেখানে আছেন, স্কুলের টিচার সেখানে আছেন,
আপনারা কেন এই কোমলমতি শিশুদের আদর্শ শিক্ষায় শিক্ষিত করে এই প্রতিষ্ঠানে নিয়ে এসে সামনের দিকে উত্তীর্ণ করতে পারলেন না? আজকের এই ব্যর্থতা এই কোমলমতি শিক্ষার্থীর নয়, এই ব্যর্থতা হচ্ছে আমাদের সমাজের, ব্যর্থতা হচ্ছে আমাদের এই সোকাল শিক্ষিত শিক্ষা বোর্ডে যারা চাকরি করছেন, মন্ত্রণালয়ে যারা চাকরি করছেন। আপনি বলছিলেন আসলে অনেকগুলো জায়গাতে আপনি দায়ী করেছেন এবং কোমলমতি শিক্ষার্থীরা আত্মহননের পথও বেছে নিয়েছেন কেউ কেউ, এবং সেজন্য আপনি অভিভাবকদের কারো কারো ফেসবুক বা সোশ্যাল মিডিয়া পোস্টকেও দায়ী করেছেন। আমরা যদি একটু বলি যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজানো নিয়ে আপনারা অনেক সময় কথা বলেছেন, কিন্তু এই যে গেটওয়ে দিয়ে আমাদের শিক্ষার্থীরা ঢুকছেন এবং সেখানে কি একমুখী শিক্ষা হচ্ছে নাকি বহুমুখী শিক্ষার প্রয়োজনীয়তা আছে? ধন্যবাদ। আমাদের শিক্ষা ব্যবস্থা জাতির উন্নতির দ্বারপ্রান্তে এসে দেখতে পাচ্ছি এটা বিজনেস, কমার্শিয়াল ব্যবস্থা হয়ে গেছে। আচ্ছা, শিক্ষক যারা সুশিক্ষায় শিক্ষিত নন তারাও একটা প্রতিষ্ঠান খুলে বসে আছেন, কারণ এখানে কিছু ছাত্র আসবে, কিছু ইনকাম হবে, বিজনেস হবে। আদর্শ শিক্ষায় শিক্ষিত না করলে কোনো জাতি উন্নত হতে পারে না। কোনো দেশের মাইল ফলক হচ্ছে শিক্ষা। আপনার এই চ্যানেলে আমি বারবার বলেছি যে কোনো জাতিকে সামনে এগিয়ে যেতে গেলে তাকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। দেখুন, ইরান ইসরায়েল যে যুদ্ধটা হয়েছে, ইসরায়েল কিন্তু ওই দেশের কোনো অন্য কাউকে হিট করেনি। ওনার নাম হচ্ছে মোহাম্মদ রেজার। হুইজ হি? ইরানের পরমাণু বৈজ্ঞানিক। ইন্ডিয়ার দিকে তাকায় এপিজে আবুল কালাম আজাদ, যিনি এই ব্যাপারে এক্সপার্ট ছিলেন, সে কারণে দেশ তাকে এমন সম্মানে সম্মানিত করছেন, সর্বোচ্চ পদ প্রেসিডেন্ট দিয়েছেন। পাকিস্তানের দিকে যদি আমরা তাকাই, ডক্টর আব্দুল কাদির খান, যাকে পাকিস্তান পরমাণুর জনক বলা হয়, এই কাদির খানের জন্য আজকে ইন্ডিয়া ভারত যখন দুইটা দেশ মুখোমুখি হয়ে গিয়েছিল, তখন ভারতকেও 7 বার চিন্তা ভাবনা করা হয়েছে যে পাকিস্তান পারমাণবিক শক্তির অধিকারী। আপনার এই আলোচনাতে একটু থামাতে হবে, আমরা একটা ছোট বিরতিতে যাব, আবার এখান থেকেই শুরু করব। দর্শক, আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজী টি হ্যাপেনিং পয়েন্ট। আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক বাদই, সঙ্গে থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি হ্যাপেনিং পয়েন্টে। আমরা এসএসসির ফলাফলে হোঁচট নিয়ে কথা বলছি, যেখানে ছিলাম সেখান থেকে শুরু করতে চাই। আমরা হোঁচট নিয়ে যখন কথা বলছি তখন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যে শহরের যে ফলাফল এবং গ্রামের ফলাফলের মধ্যে একটা বিস্তর ফারাক দেখি। এই গ্লোবালাইজেশনের যুগে প্রযুক্তির অনেক ব্যবহার আছে, তারপরেও কিন্তু আমরা এই গ্যাপটা কমাতে পারছি না। ধন্যবাদ। আমাদের যে ফেরি বা মফস্বল, যেখানে বন্যা করোনার সময় ইলেকট্রিসিটি সাপ্লাই আমরা দিতে পারিনি, যেখানে আমাদের একটা ব্যাড টেন্ডেন্সি আছে সুশিক্ষা এবং চাকরি ভালো অব্যবস্থা সব রাজধানী শহরে, বাট নিকৃষ্ট কাজগুলো আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র রাজধানী শহরে হচ্ছে। এই মফস্বল শহর থেকে আমরা শিক্ষার সঠিকভাবে মূল্যায়ন করতে পারছি না, সেই জন্য আমাদের মফস্বলের শিক্ষা ব্যবস্থা এবং রাজধানী শিক্ষা ব্যবস্থার মাঝখানে বিরাট ফারাক রয়েছে। সম্প্রতি দেখতে পেয়েছি বুয়েট বা মেডিকেলে বিভিন্ন জায়গায়, রংপুর বা দিনাজপুরে বেশ কিছু প্রতিষ্ঠান তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে এই শিক্ষার্থীদের আদর্শ শিক্ষায় শিক্ষিত করেছেন। সেই জন্য একটা প্রতিষ্ঠান থেকে 56 জন, একটা প্রতিষ্ঠান থেকে প্রায় 61 জন বুয়েট মেডিকেলে বিভিন্ন জায়গায় চান্স পেয়েছে। আমাদের শিক্ষকদের এ ব্যাপারে সচেতন হতে হবে। কেমন করে? শিক্ষকরা কিন্তু ছাত্রের মাধ্যমে বেঁচে থাকে। অবশ্যই সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার দ্য গ্রেট, alternation of generation, they came to see us in front of us only for শিক্ষক এবং ছাত্র সম্পর্কের মাধ্যমে। আপনি বিরতিতে যাওয়ার আগে পরমাণু বিজ্ঞানীদের নিয়ে কথা বলছিলেন বিভিন্ন দেশের। আমার ওইখানে একটা প্রশ্ন ছিল, সেইটা যদি এখানে রিলেট করি, আমাদের দেশে এই ধরনের বিজ্ঞানী তৈরির ক্ষেত্রে কি আমরা কখনো আমাদের শিক্ষা ব্যবস্থা কিংবা আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে ভেবেছি বা ভাববো আদৌ? আমাদের শিক্ষা ব্যবস্থাটা কয়েকদিন পর পর এক্সাম্পলারি হয়। আপনি জানেন যে 2020, 21, 22, 23 বিভিন্ন আস্তে আস্তে স্টেজ বাই স্টেজে পরিবর্তন হয়েছে।
এখানে বিভ্রান্ত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বিভ্রান্ত হয়েছে প্যারেন্টস, বিভ্রান্ত হয়েছে স্টুডেন্ট এবং শিক্ষক। কোনো শিক্ষককে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে গেলে আগে শিক্ষককে প্রশিক্ষণ দিতে হবে। সেই শিক্ষক প্রশিক্ষণের আমাদের ভালো কোনো মাধ্যম নাই, শুধুমাত্র একটা দুইটা রাজধানী শহরের প্রতিষ্ঠান দিয়ে আমি তো মফস্বলের কথা চিন্তা ভাবনা করতে পারি না। সে ইসরায়েল বিজ্ঞানী যার কথা বলছিলাম যে চাইম ওয়াইজ অ্যাসিটন বিষ এক্সপ্লোসিভ আবিষ্কার করার কারণে আজকে ইসরায়েল নামক রাষ্ট্র ইউকের সাপোর্টে তারা প্রতিষ্ঠিত করতে পারছে। আমাদের এই চাইম ওয়াইজম্যান কবে তৈরি হবে? এটার জন্য দরকার হচ্ছে একটা বিষয় কিন্তু আমরা দেখছি যে আমরা যাদেরকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বলছি, উচ্চশিক্ষার জন্য বলছি, সেখানে হয়তো কেউ কেউ রিক্সা গবেষণা করছে কিন্তু হেলিকপ্টার বা বিমান বানাচ্ছে গ্রামের এক ছেলে। মানে তাহলে আমার এই ভাবনার জায়গাটাও ঠিকমতো কাজ করছে কিনা? আমাদের এখানে টোটালি ইতিপূর্বে যেটা প্রবলেম ছিল সেটা টোটালি পলিটিলাইজ, রাজনীতির যে গ্রাসে আক্রমণ করেছিল। কেমন করে? বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে গেলে রাজনীতির ক্লিয়ারেন্স রাখবে, তার যোগ্যতার ক্লিয়ারেন্স এখানে মূল্যায়ন ছিল না। আমাদের স্কুলের প্রতিষ্ঠানে যে ছেলে মেয়েরা পড়ালেখা করে তাদেরকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে একটা নির্দিষ্ট ফরম্যাটে যেতে হবে। ওই ফরম্যাটের ভিতরে যে স্কুল বা প্রতিষ্ঠানের যে প্রতিনিধি, যে গার্ডিয়ান, ইনি একজন রাজনীতির সচেতন লোক হতে হবে। সে কারণে আমরা অনেক দিক দিয়ে পিছিয়ে গেছি। এমনটি কিন্তু আমি প্রথমে যেমন করে বলেছিলাম, রাজনীতি পরিবর্তনশীল, বাট দেশের যে শিক্ষিত যারা আছেন, এত বেশি আমরা যে মূল্যায়ন কমিটি করলাম, কমিশন করলাম, শিক্ষা কমিশন নিয়ে তো একবার আমরা চিন্তা করি নাই। মানে এখনো মনে হয় ফুরিয়ে যায়নি, এখনো মনে ভাববার সময় আছে, কিন্তু অনুষ্ঠানে যেহেতু সময় কম আমরা হয়তো অনেক বিষয় ভাবলেও হয়তো তার আলোচনা নিতে পারবো না। কিন্তু একটা প্রশ্ন করাই দরকার আছে যে আপনার আলোচনার শুরুর দিকে বলছিলাম যে 1/3-এর বেশি কিন্তু ড্রপ আউট হয়েছে ইতিমধ্যে, মানে ফেল করেছে। এই ফেইলের মধ্যে একটা বড় সংখ্যা ড্রপ আউট হয়ে যাবে পার্মানেন্টলি, যারা আর হয়তো আপনার প্রপার এডুকেশন বা ফর্মাল এডুকেশন আসবেনই না। আবার আমার মেইন স্ট্রিম শিক্ষার সাথে আমার যে কারিগরি শিক্ষা সেটারও একটা সম্পর্ক তৈরি করা দরকার আছে। সো সার্বিকভাবে এই যে শিক্ষার্থীরা যাদের পক্ষে আসলে উচ্চশিক্ষা গ্রহণ করা সম্ভব নয় কিন্তু তার অর্থনীতিতে ভালো ভূমিকা রাখতে পারে, তাদের জন্য কি ভাবছেন বা কি আপনার পরামর্শ থাকবে? এখন জীবন ও কর্মমুখী শিক্ষা, কোনো শিক্ষার জন্য এসএসসি পাস কোয়ালিফিকেশন লাগে, কোনো শিক্ষার জন্য সাক্ষরতা করলে এক্সপার্ট হওয়ার জন্য আগে আদর্শ শিক্ষায় শিক্ষিত হয়ে নিজে আদর্শ মানুষ হতে হবে। এসএসসি পাস করেছে মানে তারা একটা গেটওয়ে সার্টিফিকেট পেয়েছে। আমরা যদি দেখতে পাই বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ বিনিয়োগকারী, শ্রেষ্ঠ বিজ্ঞানী, শ্রেষ্ঠ ব্যক্তিবর্গর প্রায় 70% কিন্তু ড্রপ আউট পার্টি, যারা সেকেন্ড টাইম এসছে। আবার ড্রপ আউট হলে মানে যে ইতিহাসের পাতা থেকে আউট হয়ে গেল, নো। ড্রপ আউট যা হওয়ার পরে তারা যেন হারিয়ে না যায়, সেই জন্যই আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ আছেন, উপদেষ্টারা আছেন, সচিবরা আছেন, শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আছেন, তাদের ডিপলি কনসার্ন হতে হবে তারা আমাদের মাঝ থেকে হারিয়ে না যায়। ওই এসএসসি ফেল করার পরও তাকে একটা জায়গা সেক্টরের শ্রেষ্ঠ বানানো যায়। আমাদের মেকানিক সেক্টর আছে, কৃষি সেক্টর আছে, গাড়ি তৈরির ব্যাপার আছে। যেমনটি আপনি বলেছিলেন, রাজধানী শহর থেকে কিন্তু প্লেন তৈরি করে নাই, মানিকগঞ্জের চর থেকে বিভিন্ন জায়গা থেকে প্লেন তৈরি করে তারা উপরে দেখিয়ে দিচ্ছেন। তো তাদেরকে এই অপরচুনিটি ইউজ করতে হবে। এটার জন্য দরকার সুশিক্ষায় শিক্ষিত করা। আমরা যেহেতু অনুষ্ঠানের শেষের দিকে, ফলে নীতি নির্ধারকরা যেমন দেখছেন এবং শিক্ষার্থী যারা পাশ করেছেন কিংবা পাশ করতে পারেননি সবাই দেখছেন হয়তো আয়োজনটি, তাদের জন্য কি বার্তা রাখছেন একজন শিক্ষাবিদ হিসেবে? দেখুন, এসএসসি পাশ করাই একটা গন্তব্যের পূর্ণ যাত্রা নয়, এটা শুধু গেটওয়ে বা পাশ মাত্র। আমাদের সকলেই সার্বিক সহযোগিতা করে আদর্শ দেশের কল্যাণে নূতন সমাজকে মানুষ করতে হবে। এটার জন্য টু হুম ইট মে কনসার্ন প্রত্যেকেই যার যার জায়গা থেকে অবদান রাখতে হবে। মিডিয়ার জায়গায় অবদান রাখবে, প্রতিষ্ঠান জায়গায় অবদান রাখবে, মন্ত্রণালয় জায়গায় অবদান রাখবে, শিক্ষা যারা বোর্ডগুলো আছে নিয়ন্ত্রণ করে তারা রাখবে। আমরা ভবিষ্যতের জন্য বলতে না হয় যে আমরা 1/3 ফেল করিয়ে দিয়েছি, মানে খুব ক্রেডিট নিয়েছি। নতুন যারা এসছেন তারা তো আজকে নতুন আসেননি, চাকরিতে তো আপনার পুরাতন ছিলেন। কোন কারণে আমার ছেলেগুলো ফেল করলো, কোন কারণে ছেলেগুলো তার যোগ্যতার প্রমাণ দিতে পারছে না, তারা আপনাদের মেধার মাধ্যমে সেটা যাচাই করুন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কাছ থেকে হারিয়ে না যায়। নতুন বাংলাদেশ এবং ভবিষ্যৎ গড়ার জন্য স্টুডেন্টদের আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাহলে গ্লোবালাইজ বিশ্বে
আমরা টিকে থাকতে পারবো না। আমারও মনে হয় তাই, এবং আসলেই আমরা চাই যে বাংলাদেশ এগিয়ে যাবে, এবং সেক্ষেত্রে শিক্ষিত জনগোষ্ঠী হতে পারে আমাদের জনশক্তি। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ কর্তৃপক্ষকে, ধন্যবাদ আমার দর্শক শ্রোতাদের। দর্শক, এই ছিল কাজী অ্যান্ড কাজীটি হ্যাপেনিং পয়েন্টের আজকের আলোচনা। আশা করছি যে একটা শিক্ষিত জাতি হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে হলে আমাদের খুব শুরু থেকেই শুরু করতে হবে, এবং অভিভাবকরা এগিয়ে আসবেন সমাজের সবাই মিলে। আগামীর দিনে নতুন কোনো বিষয় নিয়ে আবারও আমরা হাজির হব। সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশায় নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফিজ।